নবম শ্রেণী ভৌত বিজ্ঞানী তৃতীয় অধ্যায়ে আজকে দ্বিতীয়তম পর্ব। আগের পর্বে তোমাদের ক্যামেরাটা একটু ঠিক করে নিই। আগের পর্বে তোমাদের এই জায়গাটা এতটা পর্যন্ত কী করে মাত্রাটা লিখতে হবে সেটা কিন্তু অনেক ধারণা দিয়েছি, এবং সমগ্র চ্যাপ্টারটা কী কী পড়তে হবে তার একটা ধারণা দিয়েছি। এখন আমাদের আজকে এই প্রবাহী ঘাত সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা চাপ কি দেখেছিলাম? চাপ হচ্ছে কোনো একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করা হয়, বলটা কিন্তু সবসময় 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ লম্বভাবে বলটা ক্রিয়া করে। তরল যখন এই ক্রিয়াটা করে একক ক্ষেত্রফলের ওপর, তখন তখন চাপ বলবো না, তখন ঘাত বলবো। আর যখন বায়ুমণ্ডল করে একক ক্ষেত্রফলের ওপর কোনো চাপ, তখন তাকে তাকে বায়ুমণ্ডলের চাপ বলবো। এখন সেই সংজ্ঞাটাই আমরা ঘাতে পাবো। দেখো, ঘাত হলো একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত চাপ। এখানে কি দিয়েছে দেখো, প্রবাহীর সংস্পর্শে অবস্থিত যে কোনো তলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে বল। অর্থাৎ লম্বভাবে বল তো দিতেই হবে। প্রবাহী কী জিনিস তো আগের ভিডিও বলে দিয়েছি, যদি না দেখো ওটা দেখে এসো, অবশ্যই ভালো বুঝতে পারবে, কারণ নতুন করে সব বলা সম্ভব হয় না। তো প্রবাহীটা কী আবার বলে দিই। প্রবাহীটা হচ্ছে যেসব পদার্থগুলো প্রবাহিত হতে পারে, অর্থাৎ নদীর জল তো প্রবাহ হয়ে যায়, সেইভাবে যেগুলো প্রবাহিত হতে পারে, যেমন তরল এবং গ্যাস। তরল বলতে তেল, জল সব কি বোঝাবে। এখন আমাদের ঘাত হলো একক ক্ষেত্রফলযুক্ত চাপ। তাহলে ঘাত সমান চাপ গণিত ক্ষেত্রফল। তাহলে কি বুঝলাম? ঘাত হচ্ছে কিন্তু চাপ গণিত ক্ষেত্রফল। আগে আমরা চাপ সমান কি শিখেছিলাম? বল বাই ক্ষেত্রফল। সেখান থেকে আমরা কিভাবে সুন্দরভাবে আমাদের মাত্রাটাকে তৈরি করেছিলাম। আজকে আমরা সেই সূত্রটাই যদি লিখি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বলটাকে ঘাত মনে করো, বল সমান কি আসবে? কোনাকুনি গুণ করো। আমরা একটু দেখিয়ে দিই, যেমন সমাধানের অঙ্ক করি। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তলায় এক ধরো, কোনাকুনি গুণ করো, সমান থাকলে গুণ করতে হয়। তাহলে বল সমান কি পাবো? চাপ গুণ ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? তা এইখানটা বলটাকে ঘাত ধরে না, ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। অর্থাৎ আমি বুঝে ফেললাম যে ঘাত হচ্ছে মানে চাপ এবং ক্ষেত্রফলের গুণফল। দেখো, বলের সমতুল্য, তাই ঘাত হচ্ছে বলের সমতুল্য। বুঝতে পারছো? একটু আগেই বললাম জায়গাটাকে চেঞ্জ করে নাও, বলে যাও ঘাত লিখে নাও। তাই ঘাতের একক ও মাত্রা বলের একক ও মাত্রা অভিন্ন, আলাদা নয়। তাই বলেরও যা মাত্রা হবে, ঘাতেরও তাই মাত্রা হবে। তোমরা এখানে এইটা ধরে ঘাতের মাত্রাটা তৈরি করতে পারবে না? নিশ্চয়ই পারবে। আমরা চাপের মাত্রা শিখে গেছি, আমরা ক্ষেত্রফলের মাত্রা জানি, সে থেকেও আমরা বার করে নিতে পারবো। চলো, এখানে দিয়েছে দেখো, এটা আমি বলেছিলাম না বইটা লাইন বাই লাইন পড়াবো, এবং লাস্টে অনুশীলনের উত্তরগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটাও লিঙ্কটা তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। দেখো এইখানটা, এটা একটা বুঝিয়েছে প্রবাহী কোনো বিন্দুতে চাপের মান সমান। অর্থাৎ এই যে বিন্দুটা আছে, যে কোনো একটা বিন্দু ধরো, এই জায়গাটা ধরো, দেখতে পাচ্ছ? ঠিক, আমি ঠিক দেখাতে পারছি কি জানি না, যাও তুমি বুঝতে পারলে ভালো। যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা জায়গা বিন্দু, সেইটা থেকে কোনো বিন্দুতে চাপ চারিদিকে কিন্তু সমান চাপ দেয় কোনো বিন্দু থেকে। সেটাই বলতে চাইছি, এখান থেকে যা চাপ দেবে এখানে দেওয়ালে সমস্ত চাপটাই কিন্তু সমান। কারণ দেখো, এইখান থেকে এটা যদি বুঝতে পারবো আরো ভালো করে, মনে করে একটা বোতল, আমি একটা ছবির মধ্যে যাই, এটাকে একটা বোতল মনে করো জায়গা, যদি এইখানে একটা কোনো বিন্দু, এ কিন্তু চারিদিকে সমান চাপ দেয়, লম্বভাবে চাপগুলো। তাহলে দেখা যাচ্ছে যে কেন এইখানে যদি আমরা ছিদ্র করি, জলটা যেখানে পড়বে, এখানে যে ছিদ্রটা করি, জলটা সেইখানেই আমাদের সেই দূরত্বে কিন্তু পড়বে। সমান চাপ দেয় কিন্তু আমরা সহজেই জানি, মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চাপের মান সমান। এইখানটা কিন্তু একটা বোঝানো হয়েছে, তোমরা সেটাকে বুঝে নিতে পারো। আমি কিন্তু সেটার মধ্যে যাচ্ছি না, শুধু আমরা যেটা যাব মেন প্রধান জিনিসটা, তরলে কোনো বিন্দুতে চাপ
তরলের গভীরতা, গণিত তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। মানে চাপ সমান তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই এতগুলোর উপর নির্ভরশীল কেন বললাম? এইগুলো গুণফলই তো তরলের চাপ। তাহলে আমরা বুঝে ফেললাম, এইখান থেকেই আমরা সহজে বুঝতে পারবো যে তরলের চাপের প্রকৃতিটা কেমন হয়, সে কেমন ধরনের, মানে চাপটা কেমন ধরনের, মানে প্রকৃতিটা মানে রূপটা কেমন, মানে প্রকৃতিটা কেমন। দেখো, এই গভীরতার সঙ্গে সম্পর্ক কিন্তু সমানুপাতিক, অর্থাৎ ভ্যারি যায়, ব্যস্তানুপাতিক নয়, যে বাড়লে কমবে তা নয়। অর্থাৎ গভীরতা বাড়লে চাপ বাড়বে, আবার চাপ বাড়লেও গভীরতা মানে সেটা তার হয় না। তা গভীরতা বাড়লে চাপ বাড়বে, জলের গভীরতা। সেই জন্যই তো বাঁধের তলাটা কংক্রিট করা হয়, তলাটাকে যেন কোনো রকম ভেজাল না দেওয়া হয়, তাহলে বাঁধ বেশি দিন টিকবে না। কারণ তরল গভীরতা বাড়লে তার চাপ বাড়িয়ে দেয়। শিখে ফেললাম। আবার বলেছি এই ঘনত্বের সঙ্গে, ঘনত্ব বাড়লে গভীরতার তরলে চাপ বাড়বে। এখানে গভীরতাটা অ্যাড করতে হবে। গভীরতার তরল বলতে শুধু তরল বললে এখানে হবে না, তরলে চাপ বাড়লে বললে হবে না। তাহলে যেটা বলছি নির্দিষ্ট স্থানে, দুটোই কিন্তু নির্দিষ্ট স্থানে কথাটা আসবে, আমি কিন্তু অতটা বললাম না, বুঝে নেবে। কোনো বিন্দুতে চাপ এটা কিন্তু দিতে হবে। নির্দিষ্ট স্থানে বা গভীরতায় তরলের চাপ বাড়লে ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, ঘনত্ব বাড়বে চাপও বাড়বে, ঘনত্ব কমবে চাপও কমবে। এটা কখন ঘনত্বের সঙ্গে সম্পর্ক? গভীরতার তরলে, যেটা গভীরতার তরল থাকে সেই তরলটার সঙ্গে ঘনত্বের ব্যাপারটা এখানে আলোচনা করেছি। কোনো কষ্ট হচ্ছে? আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি। একটা বই হাতের কাছে না থাকলে তোমরা ভালো পড়তে পারবে না। বইটা তোমাদের কাছে খুবই সহজেই পাওয়া যায়। আমি প্রকাশকের নাম বলি না কোনো বই, আমার কাছে সকল প্রকাশকের সমান, তবু যেটা ভালো লাগে আমি বলি, তোমরা বইটা পেয়ে যাবে। আমি অবশ্যই সেটা লিখতে পারি কোথায়? আমি আমার কমেন্টে যদি কেউ জানতে চাও, আমি কমেন্টে লিখে দিয়ে সেটাকে আমি ডিলিট করে দিতে পারি, নচেত আমি ভিডিওর মধ্যে বলতে পারি না। একটা ভিডিও দীর্ঘস্থায়ী হয়, কমেন্টটা কিন্তু আমি ডিলিট করতে পারি। চলো এখন দেখো, স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান। একটু আগেই বললাম, একটা স্থির তরলে যে কোনো বিন্দুতে চাপটা যখন থাকবে সব দিক থেকে সমান তাকে দেবে, বা সে সমান চারদিকে চাপ দেবে, এটাই তো ঘটনা। বেশ, পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ পাত্রের আকার ও পাত্রের মধ্যে তরলের পরিমাণের উপর নির্ভর করে না, কেবলমাত্র তরলের গভীরতার উপর নির্ভর করে। এটাই কিন্তু মেন প্রশ্ন, এটা খুব শর্ট প্রশ্ন। পাত্রের আকারের উপর নির্ভর করে না চাপটা, পাত্রের তরলে কতটা তরল থাকলো সেটার উপর নির্ভর করে না, শুধু গভীরতার উপর নির্ভর করে। অর্থাৎ বড় একটা ডেচকিতে জল আছে, ডেচকিটা আঁকতে পারলাম না, এখানে জল আছে, একটা বোতলের মধ্যে লম্বা জল আছে, চাপ কিন্তু এটাই বেশি দেবে। কারণ হচ্ছে যে কতটা মানে পাত্রের মধ্যে কতটা তরলের পরিমাণ আছে সেটা কিন্তু ফ্যাক্টর নয়, বা ফ্যাক্টর হচ্ছে গভীরতার উপর নির্ভর করে। এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, দেখিয়েও দিয়েছি, তোমরা বুঝে নিতে পারো। স্থির তরলের মুক্ত পৃষ্ঠ আনুভূমিক, মানে তরল মুক্ত পৃষ্ঠ, তরলের যে মুক্ত পৃষ্ঠ কেমন ধরনের হয়? আনুভূমিক হয়, সবসময় ভূমির সঙ্গে সমান্তরাল হবে, আনুভূমিকভাবে থাকে, মানে ভূমির মানে যাই হোক। তারপর পরস্পর নল দ্বারা যুক্ত বিভিন্ন পাত্রে তরলের উচ্চতা সমান থাকে, যেটাকে বলা হয় জলের সমোচ্চশীলতার ধর্ম। মানে আমি একটুখানি নলটা দেখে বুঝিয়ে দিই, তোমরা দেখেছো বা অন্য জায়গায় পড়েছো, জলের যে সমোচ্চশীলতার ধর্ম, আমি একটা এখানটা বলে দিই, ছবিটা যাবো দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই যে দেখছো যে ট্রলার ট্যাঙ্ক আমরা বলি, শহরে জল সরবরাহ সমোচ্চশীলতার ধর্ম কোথায় প্রয়োগ করা হয় দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ট্রলার ট্যাঙ্ক রয়েছে, এটা বাড়ি, দেখো এখানে ট্যাঙ্কটার নাম হলো, জলটা গেল, কিন্তু বাড়িতে এইখানে পর্যন্ত ওপরে একটু কম উঠবে, এটা বেশি উঠবে, এটা বেশি উঠবে, এর নিচেটা বেশি উঠবে, কারণ তো তলদেশের চাপটা বেশি দেয়। তাহলে এটা তো সেই ট্যাঙ্কটা এতটা উঁচু আছে বলেই তো জলটা এতটা উঠছে, নাহলে এতটা উঠতো না, কম উঠুক কিন্তু উঠবে। তাহলে আমরা সেটা জলের সমোচ্চশীলতার ধর্মটা একটুখানি কেমন করে হয় দেখে নিই।
দেখো এটা খুব সুন্দর দেখিয়েও দিয়েছে, আমাকে এটাকে আঁকতে হবে না, তবু একটা জাস্ট ধারণা দেওয়ার পর আমি যাবো তোমাদের। মনে করো এই একটা পাইপ আছে, এই এক পাইপ আমরা আঁকছি, মেকা মেকা আঁকছি বিভিন্ন রকম। এটা ফাঁক আছে, জল তলটা ঢুকে, এটা মেন তল, এটা ঢুকে যাবে। আবার এখানে একটা আঁকছি, দেখো এটাকে মোটা আঁকলাম, এটাকে আবার এরকম এঁকে দেওয়ার চেষ্টা করি। তো এখানে যে জলটা যে এতটা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে, দেখবে সমগ্র অংশটা এতটা পর্যন্ত জল পূর্ণ হয়েছে, মেকা থাকলো, কারণ এটা দিয়ে সব তরল যাওয়ার একটা রাস্তা। যেমন এই বোতলটা দেখে বুঝতে পারছো, দেখো এটার সঙ্গে পাইপ দেওয়া আছে, এটার সঙ্গে পাইপ দেওয়া আছে, সব পাইপ অ্যাড করা আছে। তাহলে এই যে পাইপটা অ্যাড করা আছে, তার মানে জলটা যখন ঢালা হচ্ছে, এই যে লেভেলটা দেখো, সব লেভেলটা এক সমান জল, এটাকে বলা হয় সমযুক্ত উচ্চতা। সম উচ্চতা সন্ধি বিচ্ছেদ করলে বাংলা আমরা পাবো সমোচ্চশীলতা ধর্ম। এটা জলের কিন্তু সমান উচ্চতা পর্যন্ত থাকবে। আর একটু আমরা যাব সাইফুনটা পড়ার আগে পর্যন্ত। বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা কি বুঝি, এখানটা পড়ে নেবে, পাইপ দিয়ে যাচ্ছি, এটা আমি ঘটনাটা বলে দিলাম, উপরটা সমস্ত ধর্ম। এখন দেখো বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলের উপর যে চাপটা দেয় তাকেই তো আমরা বায়ুমণ্ডল বলবো, কিন্তু বায়ুমণ্ডলের চাপ বলবো, তরলের চাপ তো ঘাত হয়। এখন দেখিনি, যদি বায়ুমণ্ডল কোনো চাপ তরলকে এই উচ্চতা ধরে বায়ুমণ্ডলের চাপ এটা ধরা হয়, তো গুণ করলে সমানুপাতিক হয়। বায়ুমণ্ডলের চাপ সমান পি এইচ ডি জি, ডি হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে কিন্তু এখানে একটু দেখিয়ে দিয়েছি আমি, কিন্তু মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা কাকে বলে সেটাকে একটু ভালো করে আমি তোমাদের বলে দেবো, আর ব্যারোমিটারটা আমি একটু ধারণা দেবো। দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আমরা কিন্তু কথাটা খুবই বলি, যখনই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কী জিনিস, তখন কিন্তু আমরা অনেকেই বলে ফেলি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। কথাটা একটু ভালো করে বুঝিয়ে নিয়ে আমরা যদি বলি, কোনো একটু সংশোধন কোনো ভুলবো না। অর্থাৎ পারদ তো এক একটা জায়গায় এক একটা রকম রিডিং দেবে। যখন থার্মোমিটার দেখো, যখন জ্বর হয় আমরা দেখেছি পারদটা উঠে যায়। তা 76 সেন্টিমিটার যখন রিডিংটা দেবে, সেই সময় বায়ু যে চাপটা দেবে সেটাই কিন্তু প্রমাণ চাপ। অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভে উঠে যাবে, যখন স্থিরাঙ্ক দাঁড়িয়ে যাবে, তখন যে বায়ুর চাপটা সেটাই কিন্তু প্রমাণ চাপ। এখন প্রমাণ চাপটাকে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে ধরা হয়, কিন্তু মনে রাখতে হবে সমুদ্রপৃষ্ঠে, আমরা সমুদ্রপৃষ্ঠের পরে যাব, আমাদের যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা আমরা তো পড়েছি, একটু মনে করিনি কীভাবে প্রমাণ চাপটা আমাদের আসবে। দেখো এই পৃথিবী যদি আমাদের গোল হয়, একটুখানি ধারণা নেই, দেখো 0 ডিগ্রি অক্ষরেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরু বৃত্তরেখা, সুমেরু কুমেরু, এইগুলো যে অক্ষরেখা 0 23 পূর্ণ, তাই 45 ডিগ্রি অক্ষাংশে যাব, উত্তরও যেতে পারি দক্ষিণও যেতে পারি। সেখানে সমুদ্র পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠ তলদেশে যাব, সেখানে 0 ডিগ্রি উষ্ণতায় বায়ু যে চাপ দেয় সেটাই কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। বুঝতে পেরেছি? 0 ডিগ্রি সেখানে গিয়েই আর হবে না, সেখানে গিয়ে 0 ডিগ্রি উষ্ণতা নাও থাকতে পারে, তো একটা 0 ডিগ্রি উষ্ণতা তৈরি করতে হবে, একটা ঘরে যেতে হবে, সেখানে যে 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ দেবে সেটাই কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, সেটাই কিন্তু আমাদের ধরে নিতে হবে, সেই যে দাগটা সেটাই কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। যখন এখানে বায়ুমণ্ডলে কিনে আনবো তখন কিন্তু এখানে রিডিং দেখাতে পারি, কিন্তু এটা কিন্তু প্রমাণ না, আমার এখানকার বায়ুর চাপটা দেখিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে শুধু সেই 45 ডিগ্রি অক্ষাংশে গেলে হবে না, সমুদ্রের পৃষ্ঠে যেতে হবে, কোনো স্থলভাগে গেলে হবে না, স্থলভাগে যেতে হবে যদিও সমুদ্রের ধারে, আর 0 ডিগ্রি উষ্ণতা করতে হবে, চারটিখানি মানে ব্যাপার নয়। সেইটা যে চাপ দিয়ে তাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। খুব মজা, সংজ্ঞাটা এমন কিছু না, আমরা দেখেছিলাম কি একক ক্ষেত্রফলের উপর বায়ু যে চাপ দেয় তাকে বলা হয় বায়ু চাপ। কিন্তু প্রমাণ বায়ুমণ্ডল যখন চাপ আসবে তখন কিন্তু তাকে বলতে হবে 76 সেন্টিমিটার চাপ যখন দেবে, সেখানে 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, তিনটে জিনিসকে বলতে, যে কোনো জায়গায় গেলে হবে না।
বেশ, চলো আমাদের ব্যারোমিটার এখনকার যে 14 ব্যারোমিটার না, এই 14 ব্যারোমিটার কেন হয়েছে, তখনকার যে ব্যারোমিটারটা ছিল আমরা দেখি এই ব্যারোমিটারটা আলোচনা তোমরা একটু পড়ে নেবে, এটুকু আমি যাবো না, এইখানটা বুঝিয়ে দেবো। দেখে নাও, এই যে ব্যারোমিটারটা আগে কি হতো, ছাদে লাগিয়ে দিলে বায়ুমণ্ডলের চাপ তুমি সর্বনিম্ন জানতে গেলে তোমাকে ছাদে বসে থাকতে হবে, কোথায় গিয়ে নিচে নিচে নামে দেখবো। আর সর্বোচ্চ আজ কত হয়ে জানতে গেলে আমাদের কোথায় উঠে দেখবো, ছাদে বসে বসে ভাবতে হবে। তাহলে রোদ আছে, জল ঝড় আছে, সময়ের দাম আছে। তাই এই 14 ব্যারোমিটারে কী হয়, কোথায় তোমার শেষ নেমেছিল বলে দেবে, আর কোথায় তোমার শেষ উঠেছিল যখন খুশি ছাদে গিয়ে দেখতে পাবে যে আজকে এই শেষ এটা নেমেছিল, এটা সে একটা দাগ ফেলে দেবে বা একটা সিমটম দিয়ে রেখে দেবে যে জায়গাটা শেষ নেমেছিল, এই জায়গাটা শেষ উঠেছিল। আর আস্তে আস্তে বেড়েছিল কি না সেটাও বলে দেবে। তাহলে আস্তে আস্তে বাড়লে কী হয় দেখো, এখানটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে। ব্যারোমিটারের পারস্তম্ভের চাপটা যদি ধীরে ধীরে বাড়ে, মনে করো ছাদে বসে আছো, আজকে একটু বেলা 9টা বাজলো, 10টা বাজলো, বিরাট বেশ পারস্তম্ভের চাপটা আস্তে 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 বাড়ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বাড়লে কিন্তু কোনো তেমন বিপদ নেই। যদি কমে, আস্তে আস্তে কমে, আমি বলে দিই বাড়লে কী হবে, আস্তে আস্তে যদি বাড়ে তাই জানবে আকাশ পরিষ্কার থাকবে, জলীয় বাষ্প পরিমাণ কমে যাবে। এটা প্রথমে দিয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কমার কথা দিয়েছেন, কমাটা দিয়ে আলোচনা করে নিই বইটা ধরে পড়ছি যখন। ব্যারোমিটারের পারস্তম্ভের চাপ যখন ধীরে ধীরে কমছে, জলীয় বাষ্প খুব টানছে, তারপরে ধীরে ধীরে কমছে, কমলেই তো নিচের দিকে এলেই তো নিম্ন দিয়ে আসা, নিম্ন এলেই মানে নিম্নচাপ। বুঝতে পারলে কীভাবে বললাম, মানে কমলে নিম্নচাপ হবেই, মানে নিম্নের দিকে আসছে সেই জন্য নিম্নচাপ হবে, আর নিম্নচাপ হওয়া মানে তো আমরা জানি ঝড় বৃষ্টি হয়। ব্যাস শিখে ফেললাম। তার মানে নিচের দিকে আসা যদি ধীরে ধীরে নিচের দিকে নামে বৃষ্টি হবে, যদি মানে হট করে নিচের দিকে নেমে যায় অর্থাৎ খুব দ্রুত নিচে নেমে যায়, তা জানতে হবে আজকে নিম্নচাপে তৈরি হয়ে গেছে। আর যদি আস্তে আস্তে নামে বৃষ্টি হবে। তাহলে বলে দেয় কী করে, যে গাঙ্গেয় সমভূমি এলাকাতে আজকে বৃষ্টিপাত হবে, অর্থাৎ গাঙ্গেয় সমভূমি এলাকাতে যেগুলো উপত্যকাতে যেগুলো ব্যারোমিটার লাগানো আছে সেগুলো রিডিংসের পার্টটা ওটা কম্পিউটার দেখে নেয় যেখানকার রিডিংসটা কেমন দিচ্ছে, তার ফলে বলতে পারে এই জায়গাটা আমাদের আজকে ধীরে ধীরে নামছে, তাই এখানে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে কী করে বলতে পারে, ধীরে ধীরে নামছে। মুর্শিদাবাদে ঝড় হবে কী করে বলতে পারে, মুর্শিদাবাদের ব্যারোমিটারটা হুট করে নেমে গেছে, অর্থাৎ খুব দ্রুত নেমে গেছে চাপ, মানে রিডিংসটা। আর উপরে উঠলে উল্টোটা হবে, শুষ্ক থাকবে, ধীরে ধীরে উঠলে খুবই সুন্দর শুষ্ক থাকবে, আর যদি খুব তাড়াতাড়ি কমে যায় বেড়ে যায় তাহলে উঠে যায়, বা তাহলে তখন জানতে হবে যে শুষ্ক বাতাসটা ঝড় হাওয়া মতো বইবে, তো বলবে কে বইবে শুষ্ক বাতাস। যাই হোক, আমরা তাহলে শিখে ফেললাম, আবার সাইফোনটা পরে ভিডিও যাবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।